এই হচ্ছে তুর্তুকের বিখ্যাত ব্রিজ। এই গ্রামও পাকিস্তানদের দখলে ছিল। दूध मांगोगी तो खीर देंगा, इंडिया की किसी भी पार्ट के ऊपर नजर भी डाला तो चीर देंगे। आय पाकिस्तान এবার দখল করে দেখা। চলো লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া, থাং ব্রিজ। ওই দূরে দেখা যাচ্ছে ওইটাই পাকিস্তান বর্ডার। माँ बाप गाड़ जमीन पूरा पाकिस्तान, मैं अकेला इंडिया में रह गई। अच्छा এই হচ্ছে ন্যাচারাল ফ্রিজ। ठंडी है, बर्फ जैसा है। आपका मेन खाना कौन सा है? बल्कि खाना जान बोलता है या प्रकु बोलता है। তো এইটাই এই মশলাপাতি কিংবা আটা টাটা বাটে। এই যে পাকিস্তান বর্ডারে এসে এঁচোড় চিংড়ি ভাবা যায়। গুড মর্নিং ফ্রম নুব্রা ভ্যালি। আজকে হচ্ছে 25শে মে, এখন 7:30 বাজে। ব্রেকফাস্ট হবে আমাদের 8টায়। ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। কি আছে ব্রেকফাস্টে? নান, চানা। এই ব্রেকফাস্ট চটজলদি করেই বেরিয়ে যাচ্ছি ইন্ডিয়ার শেষ গ্রামে। প্রত্যেক দিন নতুন নতুন আইটেম, খাওয়া দাওয়ায় কোনো সমস্যাই হচ্ছে না আমাদের। এই হোটেলটার এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। আর এখান থেকে একদম সামনে দিগন্ত বিস্তৃত ভ্যালি, এর বাইরের ভ্যালি, এইটাই আমার বেশি ভালো লাগে। তো আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেল থেকে। আজকে পিওকেতে বেশ কয়েকটা গ্রাম রয়েছে, তার মধ্যে ভারতের দিক থেকে লাস্ট গ্রাম থাং এবং তুর্তুক, এই দুটো তো আমরা দেখবই। হুন্ডারে এসে বালির উপরে ডবল কুজওয়ালা উঠে সাফারি করব। তো এইখান থেকে থাংয়ের দূরত্ব 102 কিলোমিটার। ডান দিকে হচ্ছে নুব্রা উপত্যকা, সায়ক নদী। এই ডিস্ট্রিক্ট এবং হুন্ডার এর মধ্যে প্রায় 7 কিলোমিটার জুড়ে রয়েছে বালিয়াড়ি, বাদিক জুড়ে রয়েছে বালিয়াড়ি। বালিয়াড়ি থেকে সোজা দেখা যাচ্ছে এটা হুন্ডার ভিলেজ। বাইক কিন্তু বালির উপর দিয়ে যায় না ঠিক মতো, এই জন্য স্কিড করছে। এই যে সাবধান রে ভাই। এই বালি কিন্তু সাদা বালি, সূক্ষ্ম সাদা বালি। এই গাড়িটা এখানে ফেসেছে। এই বালির ভিতর দিয়ে একদম বালিয়াড়ির ভিতর দিয়ে গাড়িগুলো যাচ্ছে, আর আমাদের গাড়িগুলো আটকে আছে। এই হুন্ডারের সব উট, 2 কুশওয়ালা উট। হুন্ডার ভিলেজ সামনে, হুন্ডার। রাস্তার দুদিকে এরকম প্রচুর চটেন রয়েছে। যেহেতু এটা বর্ডার এরিয়া, তাই থাং যাওয়া পর্যন্ত অনেকগুলো চেকপোস্ট রয়েছে। বাড়ি থেকে লাদাখ ভ্রমণে আজ আমাদের 8ম দিন। এর আগে 5টি ভিডিও ছেড়েছি। শেষ ভিডিও ছিল সিয়াচেন হিমবাহ। সিয়াচেন দেখে নুব্রাতে রাত কাটিয়ে আজ যাচ্ছি থাং ভিলেজে। যাই হোক, 14 রাত 15 দিনের প্যাকেজে আমাদের খরচ হচ্ছে 42,500 টাকা, আর আমাদের ঘোরাচ্ছে বাবা বিশ্বনাথ ভ্রমণ সঙ্গী। এই রুটে আমাদের প্রথম যে গ্রামটা পড়বে ওটা হচ্ছে থয়েস। এইটাই হচ্ছে থয়েস গ্রাম, মানে মরুভূমির মধ্যে এক টুকরো সবুজ। এরকম বেশ কিছু গ্রাম দেখা যায়, ওপারেও রয়েছে কিছু। এখানে যত গ্রাম দেখছি আমি, ম্যাক্সিমাম গ্রামে অ্যাপ্রিকট আর অ্যাপেল গাছ বেশি। এ হচ্ছে স্ক্রু গ্রাম। স্ক্রু, যে অঞ্চল সবুজ সেখানেই জনবসতি গড়ে উঠেছে। এটা সম্ভবত সায়ক নদী ভিউ পয়েন্ট। সব গাড়িগুলো দাঁড়িয়েছে এখানে, সবাই এই জায়গায় দেখছে। আর এই নদীর জলের উৎস সবই বরফ গলা জলে। চলো, প্রত্যেকটা বাড়ির ছাদে এই যে বিচালি টিচালি এইগুলো দেওয়া রয়েছে। কারণটা কি? এইবার দৃশ্যপট একেবারে বদলে গেল। বালিয়াড়ির ভেতর দিয়ে পর্বতের মাথায় আবার বরফ, মানে এই দুইয়ের কম্বিনেশন এই লাদাখেই দেখা যায়। কি ধরনের বোল্ডার পাথর তার ভেতর দিয়ে এই রাস্তা তৈরি করা। তবে এখানে রাস্তা ভালো। ওফ, এই জায়গাটা দেখ কি সবুজ, চাষ হচ্ছে এখানে। একদিকে খাড়া পাহাড় আর এইদিকে এই সায়ক নদী। এবার একটা সুন্দর ব্রিজের উপর দিয়ে আমরা যাব। গাড়ির পুরো জ্যাম লেগে গেছে, তার কারণ এই যে ব্রিজটা, এই ব্রিজে এক সময় একটাই গাড়ি পার হবে। এই জন্যে এই ব্রিজটার নাম হচ্ছে নাথ্রু ব্রিজ। এখানে লেখাই রয়েছে 1 ভেহিকেল অ্যাট এ টাইম। এই যে কাকা দাঁড়িয়ে আছে, লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, যাবে আগে দেবে।
হ্যাঁ, এই লাঠি দিয়ে ডাকছে আমাদের, লাঠি দিয়ে। এই কাকা পার হতে শুরু করেছি নাথ্রু ব্রিজ। ব্রিজটা কিন্তু পুরো কাঠের তৈরি, বেশ বিপজ্জনক এবং ভয়ঙ্কর। আর এই হচ্ছে শায়ক নদী। এই ব্রিজটা ক্রস করে আমরা এগোচ্ছি এবার। এই চেকপোস্ট কা নাম কি? এই বর্ডারে যাওয়ার জন্য এরকম বেশ কয়েকটা চেকপোস্ট আছে, তার মধ্যে এই একটা, এখানে আমাদের গাড়ি এখন দাঁড়াবে। এই চেকপোস্ট এইখানে এই গাড়ির ড্রাইভাররা গিয়েছে, আমাদের কোনো কাম নেই এখানে। সামনে আসছে শায়ক ওয়ার মেমোরিয়াল। এইখানে 3টে খচ্চর এই রাস্তায়। বাদিকে শায়ক ওয়ার মেমোরিয়াল। ফেরার পথে আমরা এই শায়ক ওয়ার মেমোরিয়ালটা দেখে নেব। এই শায়ক ওয়ার মেমোরিয়াল। মম, আই এম লস্ট। এখন গাড়ির জ্যাম দেখুন নিচে কীরকম, পেছনেও দাঁড়িয়ে আছে। এর কারণ হচ্ছে এই রাস্তায় বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে রাস্তার, আর সেই জন্যেই গাড়িগুলো দাঁড় করিয়ে রাখছে। আবার যে ব্রিজগুলো রয়েছে, ব্রিজগুলো অ্যাট এ টাইম একটাই যেতে পারে। ঝুড়ো পাথর একেবারে রাস্তায় চলে এসছে। এই জায়গাটা খুবই ডেঞ্জার। ওই দূরে বগদাং দেখা যাচ্ছে। এই দেখুন কি সুন্দর সবুজ ক্ষেত, দারুণ লাগছে এই জায়গাটা। বগদাং ভিলেজ। এই যে বগদাং একসময় কিন্তু এই দিককার শেষ গ্রাম ছিল, আর বাদবাকি সবই পাকিস্তানের দখলে ছিল। 1971 সালের পরে এগুলো পরপর একটা একটা করে ভারতীয়দের দখলে আসে। এই যে বাড়ির ছাদে সব বিচালিগুলো তুলে রাখা। কাকা তো সেই কাকা, এই চলে গেল। এইখানকার মানুষ সব বালতি সম্প্রদায়ের মানুষ। বগদাং গ্রামটা অনেকটা বড় দেখছি। ও, এখানে একটা সুন্দর ব্রিজ ওপারে যাওয়ার জন্য, আবার এদিকে একটা হ্যাঙ্গিং ব্রিজ। পুরো বোল্ডার ফেলানো রাস্তা দেখুন, কত বড় বড় বোল্ডার, তার মাঝেই রাস্তা। ওদিক থেকে আর একটা নদী এসে মিলেছে। এই আবার একটা ব্রিজ, ওই সামনে আর একটা ব্রিজ আছে, লম্বা লাইন পড়ে গেল আবার। এই ব্রিজটার নাম হচ্ছে এই যে বগদাং ব্রিজ। বগদাং এই ব্রিজের ওই পার পর্যন্ত আগে এই পাকিস্তানিরা অধিকার করেছিল, আর এই পারটা ছিল ভারতের। যেহেতু বগদাং গ্রাম ছিল সেই সময়ে লাস্ট এই দিকের গ্রাম, 1971-এর পরে এগুলো সব দখল করে নেয় ভারতীয় আর্মিরা। এই হচ্ছে সেই ব্রিজ চালুঙ্কা, 3 কিলোমিটার। এই ব্রিজে যেহেতু একসঙ্গে একটাই গাড়ি যাবে, গাড়ি যাওয়া ঠিক রাখার জন্য ওই ট্রাফিক পুলিশ, মানে ট্রাফিক চাচা এখানে, এই যে কাকা হচ্ছে এই ট্রাফিক পুলিশ এই যে এখানকার। চলো চলো। ওই দূরে পুরনো ব্রিজটা ছিল। শায়ক নদীর জল এখানে প্রচুর। বগদাং ব্রিজ পার হওয়ার পরে আমরা এই থাং পর্যন্ত পরপর 4টি গ্রাম ক্রস করব। এখন আসছে চালুঙ্কা, এরপর তুর্তুক, তারপর তাকসি এবং একদম লাস্ট হচ্ছে থাং। এই যে 4টি গ্রাম, 4টি গ্রামই কিন্তু 71-এর আগে পর্যন্ত পাকিস্তানের দখলে ছিল। 71-এর যুদ্ধের পরে ভারতীয় সেনারা এইগুলো উদ্ধার করেন। চালুঙ্কা যাওয়ার আগের এই রোডটা, মানে ডান দিকে রয়েছে শায়ক নদী, আর বাঁদিকে পাহাড় কেটে এই রাস্তা তৈরি। এই জায়গাটা খানিকটা সেই কিন্নর কল্পার ফিল আসছে। পাহাড় কেটে এই রাস্তা তৈরি হয়েছে কিভাবে দেখুন। চালুঙ্কা আসছে, চালুঙ্কা। এখানে আবার কি আছে? এই রকম ছোট ছোট গ্রাম সব ওদের দখলে ছিল। এই চলে এলাম আমরা তুর্তুক ভিলেজ। মেন ভিলেজ কিন্তু উপরে, আরো বেশ খানিকটা যেতে হবে, আমরা যাব গাড়ি নিয়ে। এটা হচ্ছে তুর্তুক বাজার, তুর্তুক গ্রামটা উপরে। এবার আসছে তাকসি গ্রাম। তাকসি সবই পাকিস্তানের দখলে ছিল। কল্পনা করা যায়, এত সুন্দর সুন্দর স্বর্গের মতো ছোট ছোট জায়গা ওরা দখল করে রেখেছিল। এই অ্যাপ্রিকট বা অন্যান্য ফল যেহেতু কিছু এই যে এইখানে এনারা বিক্রি করে থাকেন। উপরেও দেখা যাচ্ছে গ্রাম রয়েছে মনে হয়। ও বাপরে, ল্যান্ডস্কেপ, তুখোর ল্যান্ডস্কেপ এখানে। এই লাস্ট ব্রিজ আমরা পার করছি, এরপরেই থাং গ্রাম। এখানেও লোকাল মানুষরা যে বিক্রি করার চেষ্টা করছে গাড়ি দাঁড় করিয়ে, কিন্তু গাড়ি দাঁড় করিয়ে। লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া, থাং ব্রিজ। এটা হচ্ছে থাং ব্রিজ।
ও থাঙে ঢুকতেই মন ভরে গেল তো, সবুজ ক্ষেত, কি সুন্দর পরিবেশ। এই দখল করে রাখবে ওরা, সেটা কি মেনে নেওয়া যায়? বলতো এগুলো কি গাছ, গম নাকি? এত সবুজ ঘন। প্রচুর অ্যাপ্রিকট দেখছি এখানে, অ্যাপ্রিকট গাছ ভর্তি। আমরা সোজা যাচ্ছি এবার বর্ডারের দিকে। ওইখানে পার্কিং, গাড়িগুলো সব ওখানে পার্ক করে। এই দিক দিয়ে আমরা এলাম, আর এই হচ্ছে পার্কিং। আজকে গাড়ির প্রচণ্ড চাপ দেখছি থাঙে। আমরা পৌঁছে গেলাম লাস্ট গ্রাম থাং। এই দিকটায় রয়েছে পাকিস্তানের সঙ্গে ভারতের বর্ডার, আর এইখানে কিন্তু বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখানে রয়েছে থাং 0 পয়েন্ট, LOC ভিউ পয়েন্ট। আর এখানে রয়েছে থাং অ্যাট দ্য ইন্দো পাক বর্ডার, ইউ আর জাস্ট 2.2 কিমিস অ্যাওয়ে ফ্রম পক। মানে এই যে গিলগিট বাল্টিস্তান থেকে আমরা মাত্র 2 কিলোমিটার দূরে আছি। আর এই 2 কিলোমিটার হচ্ছে এই দিকে, দেখাই, এদিকে 2 কিলোমিটার দূরেই পাকিস্তান। উপরে আগে উঠি, উপরে প্রচুর লোক উঠে গেছে, উপর থেকে ভিউটা ভালো দেখা যাচ্ছে। আর এই আমাদের ভারতীয় পতাকা এখানে উঠছে। এই দিক থেকে দেখা যাচ্ছে, কিন্তু এত মানুষ এখান থেকে দেখছে যে আমাদের দেখার সুযোগ কখন হবে বুঝতে পারছি না। আপনার নাম কি? ওই দূরে দেখা যাচ্ছে, ওইটাই পাকিস্তান বর্ডার। এই যে অংশটা দেখা যাচ্ছে, এইটা কিন্তু ভারতীয় সেনারা এখানে আছেন। তার উপরে ঠিক এই জায়গাটা হচ্ছে নো ম্যানস ল্যান্ড। তারপরে দেখুন শায়ক নদী, তারপরে একটা সবুজ অংশ, এইখানে চাষবাস হয়। কারা চাষ করে? এই যে এইখানে রয়েছে ফ্রানো গ্রাম, এটা পাকিস্তানের। এরাই কিন্তু চাষবাস করে এই অঞ্চলে, অর্থাৎ এই পুরো অঞ্চলটাই হচ্ছে পাকিস্তানের মধ্যে। আর এই পাকিস্তানের রাস্তাঘাট এখানে দেখা যাচ্ছে। আর এই পাহাড়ের উপরে এই বরফ জমে আছে, এই দেখুন। আবার এই যে পাহাড়টা রয়েছে, এর নিচের অংশটা হচ্ছে ভারতের, আর এর উপরে এই অংশ হচ্ছে পাকিস্তানের। এরা এই উপরে বসে আছে ওদিক থেকে এসে, এদের কপালে ভোগ আছে। আর এই ফ্রানো গ্রামের ঠিক ডান দিক বরাবর যতটা অঞ্চল দেখা যাচ্ছে পাহাড়, পুরোটাই পাকিস্তানের। পাকিস্তান। এই যে এইখান থেকে ওদের অংশ, এই যেখান থেকে এই লোকাল মানুষ। এই যে ওই দেখালাম যেটা ফ্রানো, ওই ফ্রানো এবং এই থাং একটা সময় পাশাপাশি দুটি গ্রাম ছিল, এবং দুটোই কিন্তু পাকিস্তানের দখলে ছিল। পরবর্তীতে 1971 সালের পরে যখন এই থাংটা ভারতীয় সেনারা দখল করে, তখন ঘটনা ঘটে কি পাশাপাশি দুটি গ্রাম, ওই গ্রামের আর এই গ্রামের মানুষের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক থাকে, পাশাপাশি তারা একসঙ্গে কথা বলে, সেটা রাতারাতি পাল্টে যায়। মাঝখান দিয়ে একটা তার কাটার বেড়া পড়ে যায়। যাই হোক, তারপরে এখন সেটা 1971 সালের কথা, আর এখন 2026 সাল। এখন হয়তো সেই বাঁধনটা কমেছে, কিন্তু সেটা আগে কিন্তু ছিল। এই যে পাহাড়, এই পাহাড়ের বিভিন্ন জায়গায় কিন্তু এইখানে কিন্তু ওদের প্রচুর বাংকার রয়েছে। এই যে এখানে প্রচুর বাংকার রয়েছে, এখানে এইভাবে পরপর পাকিস্তানিদের প্রচুর বাংকার এখানে লক্ষ্য করা যাচ্ছে। আর এই গ্রামে এখন মানুষের ভিড় দেখুন। এখন আমি এমন একজনের সঙ্গে মেলাবো, যিনি এই 1971 সালের যুদ্ধের সময় ওই পাকিস্তান থেকে এখানে চলে আসেন। এই হচ্ছে সেই বিখ্যাত গোলাম হোসেন। शुक्रिया सर, मेरा नाम गुलाम हुसैन है जी। मैं अभी इंडिया का लाहौर गाँव में रहने वाला है जी। मैं सन 1971 का पहले के पैदा था जी। मैं 18 साल पाकिस्तान में रहा, वही गाँव में, आगे वाला गाँव आपको देखेगा भी, फ्रानो वहाँ का पैदा था जी। हमारा घर ज़मीन पूरा वहाँ था। ये सन 1971 का पहले ये दोनों एक ही था। हम लोगों को उधर ज़मीन था, इन लोगों को इधर ज़मीन था। हमारा रिश्तेदार वहाँ था, इनके रिश्तेदार यहाँ था। ये सन 1971 के लड़ाई में ये 4 गाँव इंडिया में आ गया। ये लगाकर यहाँ से आगे 3 गाँव थे, ये लगाकर 4 गाँव वो अलग हो गया, जंग छिड़ गया। ये 4 गाँव इंडिया में आ गया, वो पाकिस्तान में रह गया। हमारा घर ज़मीन पूरा वहाँ था। 11 महीना वहाँ बैठा था, यहाँ सिर्फ 1 महीना बैठता था खाद बनाने के लिए, क्योंकि पाकिस्तान का ज़माने में यूरिया नहीं मिलता था। अपना गोबर को ऊपर मिट्टी लगा करके देसी खाद बनाना पड़ता था। अपने इंडिया जैसे कहाँ है, इंडिया में जमहूरियत है, हम लोग वोट देकर नेता निकलता है। पाकिस्तान में फौज का हुकूमत, माशाल्लाह। आधार कार्ड, इलेक्शन कार्ड, राशन कार्ड कुछ नहीं बनता था जी।
फिर हमारा वहाँ शादी भी हो गया था, 12 साल में शादी किया था। माँ बाप ने, मजबूरी था, माँ बाप और मैं था, बहन भाई कुछ नहीं था। हाँ बोला जी, मैं पहला तारीख को आ गया, यहाँ बैठ गया, 10 तारीख को जंग जीत गया। 2 दिन टिका, पाकिस्तान का फौज ज़्यादा नहीं टिका। तीसरा दिन से पाकिस्तान का फौज भगना शुरू हो गया। इंडियन आर्मी पीछे हटा हटे, चुलूम का 1 तुक 2 टैक्सी 3 थंग 4, ये 4 गाँव जो था 1971 का पहले पाकिस्तान का कब्जे में था। फिर दिसंबर का 10 तारीख को जंग जीत गया, 17 तारीख को जो है यही 4 गाँव इंडिया में आ गया। फिर अपने इंडिया गवर्नमेंट जिंदाबाद, इंडियन आर्मी जिंदाबाद, अपना दाल रोटी चल रहा है। 71 সালে উনি একমাত্র ছিলেন। आपका उम्र कितना हुआ? अभी हो गया जी 74। তো থাং ভ্যালি না, এই জায়গাটা আসলে একটা পার্কিং এরিয়া। এইখান থেকে এই বর্ডারগুলো দেখা যায়, কিন্তু এটা গ্রামের মধ্যে পড়ে না। 1971 সালের আগে 4টি গ্রাম, চালুংখা, তুর্তুক, তাকসে এবং এই থাং, এই 4টেই 71-এর আগে এদের দখলে ছিল। আর এই অঞ্চলটা না, এর একদিকে কারাকোরাম আর একদিকে হিমালয় রেঞ্জ, এই দুটির ঠিক মাঝামাঝি। যেমন ভারত পাকিস্তানের মাঝামাঝি আমরা দাঁড়িয়ে আছি বলা যায় বর্ডারে, তেমনি কারাকোরাম এবং হিমালয়ের মাঝামাঝি রয়েছে এই থাং। আর গোটা থাঙে মাত্র 15 থেকে 20টা বা এখন হয়তো সেটা 25টা গ্রাম রয়েছে। থাং মানে এত ভিড় হয় এখানে কল্পনার বাইরে। আর এইখানকারই লোকাল মানুষের নানান রকম দোকানপাট রয়েছে। ये क्या है? ये कैनबेरी है सर, कैनबेरी, हाँ, ब्लैकबेरी, ब्लूबेरी, रोजबेरी, येलो वाला येलो पीच, लिप बाम, सेवरोन, सलाजिन, एब्रिकॉट जाम, ये सीबकटोन, ये एब्रिकॉट, ये मुनक्का, ये मिर्ची, ये एब्रिकॉट। ये एप्रिकॉट ना है? हाँ सर, हाँ सर। অ্যাপ্রিকট শক্ত করে কর্মরে। এইখানে এরকম পরপর স্টলগুলো রয়েছে, এখান থেকে আপনারা অবশ্যই নেবেন। এ কে হ্যাঁ, এ কে হ্যাঁ? ड्राई एप्पल है। गुलबेरी कितने? लोकल মানুষজন সব বিক্রি করছে, এই যে প্রচুর কেনাকাটা। ये मिर्ची कितने की है काका? ये मिर्ची ये 100 रुपये का। এটা 100 টাকা। और क्या है ये? पीस कितने हैं? ये इतना क्यों है? कम नहीं हो सकता है? ও এখান থেকে বহু কিছু নিয়ে নিলাম, আবার এই একটা লঙ্কার প্যাকেটও নিয়েছি 100 টাকা। দেখা যাক কেমন হয় সব। এইখানে কিন্তু খাওয়া দাওয়ার প্রচুর স্টল রয়েছে, টয়লেটের ব্যবস্থা রয়েছে, সমস্ত কিছু এখানে রয়েছে। বর্ডার বাল্টি কিচেন, এ তো বিরাট এরিয়া দেখছি খাওয়া দাওয়ার। এইখানে কিন্তু খাওয়া দাওয়ারও প্রচুর ব্যবস্থা রয়েছে। 2018 সালের পর থেকে এই থাং ভিলেজে কিন্তু ট্যুরিস্টদের বা বাইরের লোকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়। তার আগে কিন্তু এখানে দেওয়া হতো না। যেমন তুর্তুকে 2010 সালের পরে অনুমতি দেওয়া হয়েছে, তেমনি থাঙে অনুমতি দেওয়া হয়েছিল 2018 সালে। তারপর থেকে মানুষ এখানে যাতায়াত করতে পারে। এই থাং গ্রামে 20 থেকে 25টা পরিবার মাত্র বসবাস। থাং যেহেতু লাস্ট গ্রাম ছিল, তাই থাং দেখে এবার আমরা তুর্তুকে যাচ্ছি। শায়ক নদী, তুর্তুক গ্রামে যারা বাসিন্দা তারা মূলত বালতি সম্প্রদায়ের, এবং এই বাল্টি এরা এখানে মোট 5টি গ্রাম অধ্যুষিত অঞ্চল। তার মধ্যে তুর্তুক হচ্ছে সবথেকে বড়। বোদগাং, তিয়াকসা, তুর্তুক, ধোতাং আর চালুংকা, এই হচ্ছে 5টি গ্রাম। এই হচ্ছে শায়ক নদী, আর তার ঠিক উপরে তুর্তুক গ্রাম। শায়ক নদীর একেবারে উপরেই তুর্তুক গ্রাম। কিছু মানুষ এই যে এখানকার এই যে আসছে, এই যে দেখুন, এই আর এইখানে শায়ক নদীর একেবারে বালি কীরকম দেখুন, ওই উপরে তুর্তুক। এইবার আমরা ডান দিকে যাব তুর্তুকে, আর সোজা রাস্তা কিন্তু চলে গেল হুন্ডারে। এই তুর্তুক, এই রাস্তা ধরলাম, চলো তুর্তুক। এই দেখুন এই নদী তুর্তুকের আলাদা একটা নদী। এখানেও প্রচুর জ্যাম দেখছি। এই তুর্তুকের স্থানীয় বাসিন্দা এই যে এনারা, এই দেখো ওই উপরে গ্রামটা রয়েছে। থাং ছিল লাস্ট গ্রাম, আর থাঙের আগে এই হচ্ছে তুর্তুক গ্রাম। তুর্তুক গ্রামটা কিন্তু বেশ বড়। বালতি উপজাতি শ্রেণীর যে মানুষরা বসবাস করে মোট 5টি গ্রামে, তার মধ্যে সবথেকে বড় গ্রাম হচ্ছে তুর্তুক। আমাদের এখন ওই ব্রিজ পার হয়ে, কাঠের ব্রিজ, মেন গ্রামে প্রবেশ করতে হবে। এই ব্রিজ দিয়ে যেতে হবে, কাঠের ব্রিজ, তুর্তুক ভিলেজ। আর তুর্তুকের এই একটা নদী রয়েছে বিখ্যাত, এটাও অনেক পুরনো একটা কাঠের ব্রিজ। দুদিকে গ্রাম রয়েছে। এখানেও এরকম খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে।
চলো এবার ব্রিজ ক্রস করি। এই হচ্ছে তুর্তুকের বিখ্যাত কাঠের ব্রিজ। আর এই বসে আছে কারায়। कौन है आप लोग? यहाँ की है? अच्छा, क्या नाम है आपका? मेरा अशरफ। এই আমি বসেছি, আমার পেছনে এই ভাইরা আছে, এই কিন্তু সব এদের বাড়ি এই তুর্তুকেই। তুর্তুকে হ্যাঁ না গাও? এই কাঠের ব্রিজটা কিন্তু দুলছে, বেশ দুলছে। ওরে বাপ রে বাপ, ওরে বাপ রে বাপ, এ তো পড়ে যাওয়ার মতো অবস্থা, হ্যাঁ না? এ তো পড়ে যাওয়ার মতো অবস্থা। ব্রিজের উপর এখন দাঁড়িয়ে আছি, ব্রিজটা কিন্তু দুলছে, বেশ দুলছে। এখানে আমার মনে হয় দাঁড়িয়ে থাকাটা উচিত না, রানিং থাকাই ভালো। আর এই হচ্ছে তুর্তুকের নদী, তুর্তুক নদী। এই যে ওইখান থেকেও একটা কাঠের ব্রিজ করা রয়েছে, ওখান থেকেও যাতায়াত করা যায়। বেশ বড় কিন্তু গ্রামটা। এই গ্রামও পাকিস্তানদের দখলে ছিল। 1971 সালের যুদ্ধের পর ভারতীয় সেনাবাহিনীরা উদ্ধার করেন। আসলে 1948 সালে একমাত্র বোগদাংটাই ভারতের অন্তর্ভুক্ত ছিল, আর সবই পাকিস্তানের মধ্যে ছিল। আর সবই দখল নেওয়া হয়েছে 1971 সালের পরে। ব্রিজের এই পারে তো কয়েকটা দোকানপাটে শুধু দেখছি। এ তো দেখছি রেস্টুরেন্ট, এটা একটা রেস্টুরেন্ট। তুর্তুক আর এখন গ্রাম নেই, এখানে হাজারো লক্ষ লোকের সমাগম হয়ে একটা বড় মেট্রোপলিটন শহর হয়ে গেছে। এখানকার মানুষ সব ঘুরছে, হাঁটতে হাঁটতে তো ব্যথা হয়ে গেল। এক কাকা বসে আছে, কাকা ড্রাই ফ্রুট বিক্রি করছে। বাড়ি এই যে এইগুলো সব কিন্তু পাথর দিয়ে তৈরি, একটাও কিন্তু ইট নয়। এই যে গাছটার নিচ দিয়ে আমি যাচ্ছি, এই যে এটা কি ফল, এই যে চির সবুজ ঘন সবুজ ক্ষেত, তার ওদিকে পাহাড়, আর এইগুলো হচ্ছে সব অ্যাপ্রিকট গাছ। এই যে চাষবাস হয়েছে, এটা কিন্তু একটা শাক। এইগুলো সম্ভবত টমেটো গাছ, আর এইগুলো কোনো বাঁধাকপি বা ফুলকপি কিছু একটা হবে। আর এইটা গম বা জব, কি এটা? এখানে রয়েছে গেস্ট হাউস, এই ফোন নাম্বার। এই হচ্ছে তুর্তুকের সৌন্দর্য দেখুন। এইভাবে এখানে ড্রেন করা রয়েছে। এইবার ঘরে আপকা घर इधर ही है? अच्छा, तो ये कौन सा खेत है? ये कौन सा खेत है? गेहूं का। हाँ, गेहूं का। ও গ্রামের মধ্যে আমরা আরও ঢুকছি। এখানে অনেক গেস্ট হাউস হয়ে গেছে আমি দেখছি এখন। প্রত্যন্ত গ্রাম, এই গ্রামে এখন গ্রামের মানুষজন নেই, বাইরের মানুষই ভরে গেছে এখানে। বেশ ভালোই লাগছে। গ্রামের মধ্যে রয়েছে এরকম ড্রেন করা, অ্যাপ্রিকট ফল, তার এদিকে এই সবুজ ক্ষেত। অসাধারণ অসাধারণ। এই গ্রামে আসতেই হবে সত্যি, তুর্তুকটা একদম মন ছুঁয়ে যাচ্ছে। গ্রামের বাড়ি, এই হচ্ছে দরজা দেখুন, একটা ঘর পাথর দিয়ে তৈরি, আর এই হচ্ছে দরজা। এদিকে আছে কিছু, এই যে এখানে কজনকে পাওয়া গেল। আপ লোক ঘর ইধারই হয়। তো আমি এখন এই তুর্তুক গ্রামেরই কয়েকজন দাদার সঙ্গে আছি, ওনারা এখানেই ওনাদের বাড়ি এবং চাষবাস করেন। आपका नाम क्या है? मोहम्मद अली। आपका? अब्दुल्ला। आपका? अली हुसैन। आप कहाँ से तशरीफ, पहले ये बताओ। हम कोलकाता से आए हैं। कलकत्ता से आए। सबसे पहले निकलने वाला है जी ये ब्लैकबेरी। हाँ, हाँ, तो उसके बाद एप्रिकॉट निकलेगा, सबसे लास्ट में एप्पल। ये क्या है? जो है जो जो हाँ, जो सत्तू बनाता है ये। सत्तू बनाते हैं। हाँ, তো এনাদের সঙ্গে কথা বলে বেশ ভালোই লাগলো। ये सब ये घर ये पत्थर से ही बना है ऐसे? पत्थर यहाँ से पत्थर नजदीक है ना। এই বাড়িটা নাকি 200 বছর পুরনো বাড়ি। এই যে এই বাড়িটা 200 বছর পুরনো বাড়ি, এখনও রয়েছে। এবং বাড়িটা দেখুন ম্যাক্সিমাম হচ্ছে এই পাথর দিয়ে তৈরি। এ তো আমি পথ হারিয়ে যাচ্ছি দেখুন। এই যে পাথরের জায়গা না, এই সমস্ত জায়গা ওরা ন্যাচারাল ফ্রিজ বানিয়ে রাখতো। একদম গ্রামের ভেতরে আমি এখন ঢুকলাম, তো কি করে যাব ভেতরে এই তো বুঝতে পারছি না। আর এই গাছটা, এটা কিন্তু অ্যাপ্রিকট গাছ। এইখানে তো क्या बोला था कि घर कैसे जाएगा इधर? आपके पास आ सकता है? आ नहीं सकता। তো এখানে তো আমার অতীব সুন্দর লাগছে। জল আছে, এই সব জলের উৎস হচ্ছে এই বিভিন্ন হিমবাহ। এখানকার এই একটা ফুল, কি ফুল এটা? তো এরকমই পাথরময় এক গ্রামের ভেতর দিয়ে আমি এগোচ্ছি। কোন দিকে যাচ্ছি কিছুই জানি না, পথ হারিয়ে যাচ্ছে। आप लोग कहाँ से आए हैं? मुंबई। সবুজ ক্ষেত বাড়ি, এক জায়গা থেকে যাওয়ার আর এক জায়গায় এইরকম ছোট ছোট ব্রিজ করা রয়েছে। এই এক ভাই এখানে বসে আছে। ওইয়া
आपका घर इधर ही है? इधर ही है? तो भाई आपका नाम क्या है? मेरा नाम मोहम्मद यूसुफ है। और ন্যাচারাল রেফ্রিজারেটর ও কিধারে? नेचुरल फ्रिज। হ্যাঁ, नेचुरल फ्रिज इधर है। এই ভাই এখানকারই বাড়ি, আমাদের নিয়ে যাচ্ছে এখানে দেখানোর জন্য। কাহা है? এই है? আচ্ছা, এই হচ্ছে ন্যাচারাল ফ্রিজ, মানে এই যে পাথর, এই পাথরের মধ্যে এই রকম গর্ত করা রয়েছে। এই গর্তের মধ্যে মানে উরে বাপরে কি ঠান্ডা এর মধ্যে। হ্যাঁ, ন্যাচারাল ফ্রিজ বলছে এরা। এটা কি বলবো ভাই, এইখানে এই যে গর্ত একেবারে সত্যিকারে এসির মতো হাওয়া দিচ্ছে। এখানকার মানুষ বিভিন্ন জিনিস যেগুলো পচনশীল সেগুলো কিন্তু এখানে ফ্রিজ আকারে রেখে দেয়, অনেক দিন ধরে টিকে থাকে। এই হচ্ছে এই জায়গা। সাপটা আছে কিনা জানি না, তবে প্রচণ্ড ঠান্ডা এখানে। ये ठंडा है मैडम। क्या ठंडी है अंदर? हाँ ठंडा है अंदर, ऐसी हवा अंदर। এই আর একজন ঢুকে গেছে এই ফ্রিজের মধ্যে। ঠান্ডি হয়? बर्फ जैसा है। সত্যি এখন অনেক উন্নত হয়েছে দেশ, মানুষ, বিজ্ঞান এগিয়ে গেছে, কিন্তু প্রাকৃতিক জিনিসগুলো এখনও রয়ে গেছে। আর এখানকার এই যে ড্রেনেজ সিস্টেম, এইটা কিন্তু শুধু জলসেচের জন্যই ব্যবহৃত হয়। এখানে শুধু ক্ষেতটা দেখুন, পাহাড়ের কোলে এই চাষ ভাবা যায়। এই এক ভাইয়া আসছে। भैया आपका घर इधर ही है भैया? हाँ इधर ही है। आपका नाम क्या है भैया? अब्दुल करीम। আব্দুল করিম ভাই আমার সঙ্গে আছে। তো এ খেতিবাড়ি आपका है? खेती बाड़ी दूसरा का है, गांव में खेती वो यूल वाला का इधर है, यहाँ भरौल वाला का उधर खेती है। आपका मेन खाना कौन सा है? हमारा मेन खाना जो है ना, हाँ जो बाल्टी खाना बोलता है ना, बाल्टी खाना, हाँ हाँ। बाल्टी खाना जान बोलता है, या प्रकु बोलता है, या चपकूर बोलता है। ये चावल जो है ना, चावल और रोटी जो कम खाता है, और ये जान और चपकूर और प्रकु ऐसे बल्टी किचन के खाना बोलता है ना, हाँ। वही खाना वो पहले ज़माने का ज़्यादा यूज़ करता है। हम लोग किसी के साथ जब मुलाकात होता है हाँ तो धन्यवाद, थैंक यू कहता है। हाँ आप लोगों के भाषा में एक क्या कहता है थैंक यू को? थैंक यू मेहरबानी बोलता है, मेहरबानी। मेहरबानी। हाँ ठीक है, अच्छा लगा भैया आपके साथ मिलके। हम कोलकाता से आए हैं भैया। कलकत्ता से। হ্যাঁ, আরও কয়েকজন গ্রামবাসী আসছে। এখানকার লোকাল মানুষের সঙ্গে না মিশলে না এটা কিছুই বোঝা যাবে না। আর একজন ভাই আসছে। भैया ये कौन सा पेड़ है? पेड़ कौन सा है? खुरबानी। हाँ, खुरबानी। खरबानी। हाँ जी, वाला खुरबानी, ऐसा वाला खुरबानी। ऐसा वाला। ओ, खाने में कैसे होता है वो? खाने में अच्छा है। ओ, भैया का नाम क्या है? मोहम्मद अली। मोहम्मद अली। गाँव इधर ही है? गाँव यहाँ का। अच्छा अच्छा। और आप कहाँ का? हम कलकत्ता से है। कलकत्ता। अच्छा अच्छा। वो पहाड़ की पाकिस्तानी का है क्या? पाकिस्तान के पहाड़ ये यहाँ से देखने ना, हाँ एक तो ये है, हाँ यहाँ से अच्छा से नहीं दिख रहा है। हाँ। वो ऊपर से पहाड़ी के ऊपर से है। ये फिर डाले हैं। वो पाकिस्तान के अंदर है? हाँ, पर्दे के अंदर। তো বেশ ভালো লাগছে এই গ্রামের মধ্যে ঘুরতে। আরে পৃথিবীর এক স্বর্গে এসে আমি এখন উপস্থিত হয়েছি। তুর্তুক গ্রাম, যেটা পাকিস্তান দখল করে রেখেছিল। আয় পাকিস্তান এবার দখল করে দেখা। ভারত এখন অনেক উপরে, চোখ তুলে তাকালেই একদম শেষ। এখন এই যে ফুলগুলো দেখাচ্ছি, এটা গোলাপের মতো দেখতে, দারুণ গন্ধ বেরোচ্ছে। এই ফুলগুলোকে বলা হয় শিয়া ফুল, শিয়া। আর এই শিয়া ফুল থেকেই নাম এসেছে সিয়াচেন। গোলাপের মতো, গন্ধটাও ঠিক গোলাপের মতো। তো এই গ্রাম ঘুরতে ঘুরতে যে কোথায় এসে উপস্থিত হয়েছি আমি নিজেও জানি না। খিদেও পেয়েছে, সেই সকালে খেয়েছি। সবই হচ্ছে অ্যাপ্রিকট, আর এগুলো সব হচ্ছে শিয়া ফুল। এই যে এখন নামছি নিচের দিকে। এখন এসে পৌঁছালাম তুর্তুক ট্র্যাডিশনাল হাউস অ্যান্ড মিউজিয়াম। এই যে এইটা, চলো। এখানে ঢুকলে 50 টাকা টিকিট। এই ভাই আমার সঙ্গে রয়েছে, এক এক করে সব দেখাচ্ছে। ঘুরে কা উপর रहता है ये? हाँ, ये ऊपर लगा के जो ना अपोलो वगैरह खेलता है। ट्रेडिशनल ड्रेस। हाँ जी, ट्रेडिशनल ड्रेस शादी वगैरह होता है ना, हाँ हाँ। वो ये सब पहनते हैं। এই একটা ঘরের মধ্যে আমি ঢুকলাম। এই যে এই সমস্ত জিনিসপত্র আগে আমরা ব্যবহার করতেন। এই যে ये हमारे पुराने जमाने का जो बाल्टी होता है ना, हाँ। वो ये है। अच्छा। हाँ जी, और ये जो ना यहाँ पर जो सामान वगैरह रखते हैं ना, हाँ। यहाँ पर जो पिसता है ना, जो आटा वगैरह आता है, जो তো এইটাই এই মশলাপাতি কিংবা আটা টাটা বাটে। এই যে
ये लोग है लोग লক है? हाँ जी हाँ जी এই যে যেগুলো রয়েছে এগুলো নাকি ইয়াকের চুল থেকে তৈরি এইগুলো। এই যে এখানকার এই যে গরু, এরকম গরু পোষে, এই যে বাড়ি ঘরগুলো ঠিক এইরকম হয়। আর এইটা ওরা মিউজিয়াম বানিয়ে দেখাচ্ছে যে এর মধ্যে কি কি আছে। আর সবই পাথরের ওয়াল, এরকমভাবে পাথর দিয়েই সব তৈরি বাড়ি ঘরগুলো। এই হচ্ছে একটা দরজা। ঘুরে ঘুরে মোটামুটি চলেই এসেছি যেখান দিয়ে এসেছিলাম সেখানে। গ্রামটা অনেক বড়, এই ব্রিজের ওপারেও রয়েছে আর আমরা যে পারে রয়েছি এপারেও রয়েছে। এই হচ্ছে বিখ্যাত কাঠের ব্রিজ। এই ব্রিজের উপর উঠলেই তুলবে। আমাদের বর্দা অভিজ্ঞতা কি? অভিজ্ঞতা আর কি বলবো, এত সুন্দর একটা গ্রাম হ্যাঁ, কিন্তু খুব কম টাইমই দেখতে পেলাম, 1 ঘন্টা এর মধ্যে হচ্ছে না প্রচুর মানুষ আছে এখানে, সুন্দর জায়গা না। ওভার ক্রাউডেড হয়ে যাচ্ছে এখন। এখানে এই হাওড়া ব্রিজ হয়ে গেছে আর প্রচণ্ড জ্যাম এখানে এখন। ভেবেছিলাম একটা শান্ত গ্রামে যাব, কিন্তু গ্রাম শান্ত এখনও আছে, সেই জায়গা মতো আপনাকে যেতে হবে। আর এখন এদের এখানকার চাউমিন 200 টাকা নেয় 1 প্লেট। আমি যেটা খাচ্ছি এটা হাফ প্লেট, এরকম দুটো মিলে একটা প্লেট হয় 200 টাকা নিচ্ছে। মোটা মোটা, তবে আমাদের মতো ওরকম স্বাদ না, একটু আলাদা। তো আপনারা এদিকে এলে তুরতুকে অন্তত 2 ঘন্টা সময় দেবেন। তুরতুক ভিলেজের এখানে আমাদের জমিয়ে খাওয়া দাওয়া চলছে, দারুণ জায়গায় আমাদের খাওয়াচ্ছে। আর আমি থালায় করে সাজিয়ে নিয়েছি, এই দেখুন এই পরিবেশে খাওয়া দাওয়া হচ্ছে। এখানে অনেককেই খাওয়াচ্ছে। পাকিস্তান বর্ডারে এসে এঁচোড় চিংড়ি ভাবা যায়। প্রত্যেক দিন মেনু চেঞ্জ। খাওয়া দাওয়া এদের খুবই ভালো, আর সব কটা ভালো ভালো হোটেলে রেখেছে। বাবা বিশ্বনাথ ভ্রমণ সঙ্গী, এবং সমস্ত পয়েন্ট ঘুরিয়েও দেখাচ্ছে। এরপর সোজা চলে আসি শায়ক ওয়ার মেমোরিয়ালে। এই স্মৃতি স্তম্ভটি সিয়াচেন হিমবাহ এবং ভারত পাকিস্তান যুদ্ধে লড়াই করা ভারতীয় সৈন্যদের সম্মান জানায়। এখানে একটি ওপেন মিউজিয়াম রয়েছে, যেখানে কিছু যুদ্ধ সরঞ্জাম, পুরনো বাংকার এবং সামরিক যানবাহন রয়েছে। মেমোরিয়াল দেখে চলে আসি শায়ক নদী ভিউ পয়েন্টে। এই হচ্ছে শায়ক নদীর ভিউ পয়েন্ট। মানে এইখান থেকে এই ভ্যালিটা এবং নদীটা খুবই সুন্দর দেখায়, এই জন্য এই ভিউ পয়েন্ট বানানো হয়েছে। গাড়িগুলো সব কম বেশি দাঁড়িয়ে যায় একবার দেখার জন্যে, তো বেশ ভালো আর কি। শায়ক নদী ভিউ পয়েন্ট দেখে প্রায় সন্ধ্যায় হোটেলে ফিরে এসে গার্লিক চিকেন খেয়ে একটু রেস্ট নিয়ে ডাইনিং হলে ডিনার করতে চলে যাই। এই ডিনারে সবাই চলে এসছে। আজকে ডিনারে কি কি আছে? রুটি আছে, ভাত আছে, সাদা ভাত, ডাল আছে, ডাল, মিক্সড হয়ে আছে, মিক্সড ভেজ, চিকেন রেজালা। একটা মিনিট 2 দিন হয়েছে? হ্যাঁ। তো এই দিন খেলেন, কেমন লাগলো? ভালো। দারুণ খেতে। রাতের খাওয়া দাওয়া হয়ে গেল। আজকেও বেশ ভালো খাওয়ানো হয়েছে। প্রত্যেক দিন এতবার মেনু চেঞ্জ করছে না, মানে ভাবা যায় না কিভাবে করে।